মেসোপটেমিয়ার সেই পুরনো শেকেল থেকে শুরু করে আজকের এই আধুনিক ব্লকচেন, ভাবুন তো একবার অর্থের বিবর্তনের এই পুরো জার্নিটা কতটা রোমাঞ্চকর। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে, অথচ এর ভেতরের আসল কলকবজাগুলো আমাদের অনেকেরই অজানা। প্রাচীনকালের সেই আদান প্রদান ব্যবস্থা কিভাবে আজকের এই ডিজিটাল বিশ্বায়িত অর্থনীতির রূপ নিল। চলুন অর্থ, বিশ্বাস এবং ভবিষ্যতের মূল্যবোধের এই চমৎকার যাত্রায় আজ আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি। চলুন সরাসরি মূল কথায় ঢুকে পড়ি। বিশ্বাসই হল আদি মুদ্রা বা ট্রাস্ট ইজ দি অরিজিনাল কারেন্সি। কথাটা শুনলে একটু অবাক লাগতে পারে, তাই না? আমরা তো সাধারণত ভাবি সোনা, রূপা বা পকেটে থাকা কাগজের নোটটাই আসল অর্থ। কিন্তু সত্যি বলতে কি, যে কোনো অর্থনৈতিক ব্যবস্থার একদম কেন্দ্রে রয়েছে একে অপরের প্রতি আমাদের এই বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো মুদ্রারই আসলে কানাকড়িও দাম নেই। অর্থ স্রেফ কোনো বস্তু বা যন্ত্র নয়, বরং এটা একটা সামাজিক চুক্তি যা পুরোপুরি আমাদের এই পারস্পরিক বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। ঠিক এই জায়গা থেকেই আমরা শুরু করছি আমাদের প্রথম অংশ, পর্ব ১, অর্থের প্রকৃত অর্থ। আর এই বিষয়টা একদম চমৎকারভাবে তুলে ধরে যে অর্থের ধারণায় আসলে কতটা যুগান্তকারী পরিবর্তন এসেছে। একটু খেয়াল করলেই দেখবেন, অতীতের অর্থ ছিল মূলত ভল্টে সযত্নে লুকিয়ে রাখা ভারী ধাতব মুদ্রা বা কোনো বস্তু। আর আজকের বর্তমানের অর্থ, এটা স্রেফ ডেটা নেটওয়ার্কে ভেসে থাকা কিছু বিশুদ্ধ তথ্য আর বিশ্বাসের রেকর্ড। একসময় মানুষ সম্পদের নিরাপত্তা খুঁজত সিন্দুকের ভিতরে রাখা সোনার মাধ্যমে, আর এখন আমাদের সম্পদের গ্যারান্টি দেয় গ্লোবাল নেটওয়ার্কে থাকা ডিজিটাল লেজার। বস্তু থেকে পুরোপুরি তথ্যে পরিণত হওয়ার এই রূপান্তরটা সত্যি অভাবনীয়, তাই না? আসলে লেজারের পাতায় লেখা কিছু নম্বর বা ডিজিটাল স্ক্রিনের ব্যালেন্সের চেয়েও অর্থ অনেক অনেক বড় একটা ব্যাপার। এখানে অর্থকে সংজ্ঞায়িত করা হয়েছে একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ভূ-রাজনৈতিক ক্ষমতার একটি প্রধান হাতিয়ার হিসাবে। মানে আপনার পকেটের ওই মুদ্রাটা শুধু কেনাকাটার মাধ্যম নয়, এটা এমন এক সামাজিক চুক্তি যা পুরো মানব সমাজকে একসাথে বেঁধে রাখে বা বলা যায় নিয়ন্ত্রণ করে। বিশ্বে কার দাপট কতটা সেটা অনেকাংশেই নির্ভর করে তাদের মুদ্রার জোর আর এই প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর। আর ঠিক এই ক্ষমতার জায়গা থেকে চলে আসে আমাদের পরবর্তী আলোচনা, পর্ব ২, সম্পদের বিভাজন। এখন এই জায়গাটায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এটা আমাদের বর্তমান আর্থিক ব্যবস্থার একদম দ্বিমুখী একটা চরিত্রকে চোখের সামনে নিয়ে আসে। একদিকে দেখুন এর দারুণ সব সুবিধা, যেমন ধরুন সিস্টেমের পূর্বাভাসযোগ্যতা, স্থিতিশীলতা আর ক্রেডিটের মাধ্যমে অর্থনীতিকে স্কেল আপ বা প্রসারিত করার জাদুকরী ক্ষমতা। কিন্তু মুদ্রার উল্টো পিঠেই রয়েছে গভীর ঝুঁকি, যেমন আর্থিক আধিপত্য, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংয়ের ঝুঁকি এবং বড় ধরনের সিস্টেমে হুমকি। যে কাঠামোটা অর্থনীতিকে এত বড় হতে সাহায্য করে, সেটাই যখন গুটি কয়েক মানুষের হাতে কুক্ষিগত হয়ে যায়, তখন পুরো সিস্টেমের জন্যই তা এক বিশাল বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সম্পদের এই বিভাজনের সাথে জড়িয়ে আছে আরও একটা ভয়ঙ্কর বাস্তবতা। যখন শাসকরা নিজেদের স্বার্থ বা উচ্চাকাঙ্ক্ষা মেটাতে মুদ্রার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন শুরু করেন, তখন অর্থনীতিতে হু হু করে মূল্যস্ফীতির আগুন জ্বলে ওঠে। এর ফল কি হয়? সাধারণ মানুষের আস্থা একেবারে ধূলিসাৎ হয়ে যায়, আর সবচেয়ে বেশি বিপদে পড়ে সমাজের দুর্বল ও খেটে খাওয়া মানুষগুলো। আজকের এই গ্লোবাল ভিলেজে পৃথিবীর এক প্রান্তের একটা সংকট মুহূর্তের মধ্যেই কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, যা আমাদের বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা এই পুরো সিস্টেমটাকে কাঁপিয়ে দেয়। অর্থের এই বিশাল ক্ষমতা আর এমন সব ঝুঁকির কারণেই আমাদের দরকার কিছু শক্ত নিয়ম। আর তাই আমরা চলে যাচ্ছি পর্ব ৩-এ, বৈশ্বিক অর্থনীতিতে নৈতিকতা। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা কাজ করে। এথিক্যাল ফিন্যান্স বা নৈতিক অর্থব্যবস্থার মূলত ৩টি স্তম্ভ রয়েছে: স্বচ্ছতা, পারস্পরিক সহযোগিতা বা রেসিপ্রোসিটি এবং জবাবদিহিতা। একটা গ্লোবাল ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক টিকিয়ে রাখার জন্য শুধু হাইফাই প্রযুক্তি থাকলেই হবে না, সেখানে এই পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি, যা নেটওয়ার্কের সবার জন্যই সুফল বয়ে আনবে। সিস্টেমটা যদি সবার জন্য ফেয়ার বা ন্যায্য না হয়, তাহলে ওই যে শুরুতে বলেছিলাম বিশ্বাস, সেটা কিন্তু খুব দ্রুতই উবে যাবে। কিন্তু মুশকিল হল, এই নৈতিকতার পথে হাঁটাটা একদম একটা সরু সুতোর ওপর দিয়ে হাঁটার মতো। একদিকে দেখুন সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি এবং সুইফট নেটওয়ার্কের মতো অত্যন্ত স্ট্যান্ডার্ডাইজড এবং দারুণ কার্যকরী সব ডিজিটাল সিস্টেম, আর অন্যদিকে মানুষের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা বা পার্সোনাল লিবার্টি। সিস্টেমকে আরও নিখুঁত আর নিরাপদ বানাতে গিয়ে আমাদের নিজেদের আর্থিক লেনদেনের ব্যক্তিগত স্বাধীনতা হুমকির মুখে পড়ছে না তো? আধুনিক বিশ্ব অর্থনীতির এটা সম্ভবত সবচেয়ে বড় একটা নৈতিক দ্বন্দ্ব। তবে চিন্তার কিছু নেই, এই এত সব দ্বন্দ্বের মাঝেই অর্থনীতিতে একটা নতুন ভোরের দেখা মিলেছে। চলুন দেখি পর্ব ৪, ফিনটেক বিপ্লব। তাহলে এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটি হল প্রথাগত ব্যাংকের ভারী কাঠামোর বাইরে গিয়ে প্রযুক্তি কিভাবে একদম সাধারণ মানুষকে ক্ষমতায়ন করছে। এখানে মূলত ৩টি ধাপ কাজ করছে।
প্রথমত, ব্যাংকের বিশাল বিল্ডিং বা ভৌত অবকাঠামোর ওপর আর কোনো নির্ভরতা নেই। দ্বিতীয়ত, মোবাইল ফিন্যান্স এবং ডিজিটাল ওয়ালেটের একদম বাজিমাত করা ব্যবহার। আর তৃতীয়ত, বৈশ্বিক মুদ্রার ভাষাটা নিজেদের আয়ত্তে আনা। সোজা কথায়, ফিনটেক বিপ্লব প্রথাগত ব্যাংকিংয়ের ধারণাটাই পাল্টে দিয়ে এমন সব মানুষের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিচ্ছে যারা আগে কখনো ব্যাংকের ছায়াও মারায়নি। ফিনটেক বিপ্লবের এই মূল কথাটা এখানে একদম পারফেক্টলি বলা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি এবং সহজলভ্যতা হল ২১ শতকের ভারসাম্য রক্ষার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটা আসলেই একটা গেম চেঞ্জার। তবে হ্যাঁ, শুধু একটা ডিজিটাল ওয়ালেট ডাউনলোড করলেই কিন্তু সব হয়ে যাবে না। এই ডিজিটাল অ্যাক্সেসের সাথে যখন মানুষের আর্থিক সাক্ষরতা বা ফিনান্সিয়াল লিটারেসির মেলবন্ধন ঘটবে, ঠিক তখনই আসবে সত্যিকারের ক্ষমতায়ন। আর এভাবেই সমাজের প্রত্যেকটি মানুষ একটা সহযোগিতামূলক অর্থনীতিতে নিজেদের জায়গা করে নিতে পারবে। দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই চমৎকার আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব ৫, মূল্যের ভবিষ্যৎ। এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা দারুণ একটা সামারি টানতে পারি। অর্থের এই যে বিবর্তন, এটা আসলে আর কিছুই নয়। এটা হলো মানব সহযোগিতার একটা অবিস্মরণীয় যাত্রা। সম্পদের অভাব, ভৌগোলিক দূরত্ব আর মানুষের প্রতি মানুষের অবিশ্বাসকে জয় করার জন্যই আমরা এই যাত্রা করেছি। সেটা রাষ্ট্রের নিয়ন্ত্রিত কোনো মুদ্রা হোক কিংবা অ্যালগোরিদমে চলা আধুনিক ক্রিপ্টোকারেন্সি হোক না কেন, এর একদম কোর বা মূল লক্ষ্য কিন্তু সবসময় একটাই: পুরো মানবজাতিকে ঐক্যবদ্ধ করা এবং অভাবমুক্ত একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। সবশেষে আপনাদের ভাবনার জন্য একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। মুদ্রার পরবর্তী যে আমূল বিবর্তনটা আসতে যাচ্ছে, সেখানে মানবতা কিভাবে এই চোখ ধাঁধানো প্রযুক্তিগত উদ্ভাবন এবং সবার জন্য সমান সমৃদ্ধির মধ্যে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করবে। বিশ্বব্যাপী এই গ্লোবাল ট্রাস্ট বা বিশ্বাসের সিস্টেমটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এই প্রশ্নটার উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। একটু ভেবে দেখবেন ব্যাপারগুলো। আজকের এই দীর্ঘ আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।